আমাদের সাথে রিভিউ করার জন্য যেখানে আমরা মেধার মূল্যায়ন চেয়েছি, সেখানে আমরা প্রশ্ন ফাঁসের মধ্যে দিয়ে মেধাবীদেরকে আজকে আত্মহত্যা দিয়ে দাবিতে করেছি। আপনারা জেনেছেন গত 9 জানুয়ারি প্রাথমিক সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রায় 14,385টি পদ শূন্য, সেখানে 10,80,000-এর অধিক শিক্ষার্থীরা আবেদন করেছে। একটা 13তম গ্রেড নিজের প্রাথমিক সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা, সেখানে গ্রেড হচ্ছে 13তম, এখানে আবেদন করেছে 10,80,000 শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে সেটা বর্তমানে প্রায় 11তম গ্রেডের দিকে ধাবিত হওয়ার একটা প্রক্রিয়া চলমান রয়েছে। এমন একটা বাস্তবতা আমরা দেখতে পেয়েছি, সেখানে গাইবান্ধাতে, শুধুমাত্র গাইবান্ধাতে 52 জনকে আমরা প্রশ্নবাস এবং ডিজিটাল জালিয়াতি যে ইলেকট্রনিক ডিভাইস আছে সেগুলোকে আমরা 52 জনকে গ্রেপ্তার করতে দেখতে পেয়েছি। একই সাথে জামালপুরে 4 জন, নওগাঁতে 9 জন, কুড়িগ্রামে 11 জন, দিনাজপুরে 16 জন, রংপুরে 2 জন, টাঙ্গাইলে 5 জন, ঠাকুরগাঁয়ে 11 জন সহ পুরো বাংলাদেশে প্রশ্নবাস এবং ডিজিটাল ডিভাইস জালিয়াতির একটা মহাযজ্ঞ উৎসবে রূপান্তরিত হয়েছে। আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে একটি নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তবে আশ্চর্যের বিষয় আমরা দেখতে পাই, এবারও আমরা এর আগেও বিশেষ পরীক্ষার প্রশ্ন যখন হয়েছে তখন আপনারা অনেকেই জানেন সেই বিএসসির একজন চেয়ারম্যানের রাইবা আহমেদ আলীর কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। এবারও ঠিক প্রাইমারি সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন আসে অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান বিশেষ সহকারী যিনি ঐক্যমত কমিশনের দায়িত্বে ছিলেন, সে আলী রিয়াজের সাবেক ড্রাইভার মাহবুব এই ডিজিটাল ডিভাইস সহ প্রশ্নবাসের সাথে জড়িত। আমরা প্রশ্ন করতে চাই, প্রতিবারই এই যে একজন ড্রাইভারের পক্ষে কি সম্ভব প্রশ্ন কোথায় আছে সেখান থেকে প্রশ্ন ফাঁস করা? আমরা আধিকারিকদেরকে গ্রেপ্তার হতে দেখি, সেই পিএসসির চেয়ারম্যানের কিন্তু আমরা গ্রেপ্তার হতে দেখতে পাই না। আমরা সন্দেহ করছি, সংশয় করছি, এই যে এবারও ড্রাইভার মাহবুবকে গ্রেপ্তার করা হয়েছে তার সাথে প্রধান উপদেষ্টা, বিশেষ সহকারী বা উপদেষ্টাদের উচ্চ পর্যায়ে কারা জড়িত আছে তা খুঁজে বের করতে হবে। ছোটখাটো কাজে কাউকে ধরে উই চাতলদেরকে আমরা দূরে রাখতে পারি না, যার জরুরি বাংলাদেশের প্রতিনিয়ত প্রশ্নবাদ হচ্ছে। আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে যেই হারে প্রশ্ন ফাঁস হয়েছে, এই পরীক্ষা দিয়ে যারা শিক্ষক হবে তারা কোনোভাবেই শিক্ষার্থী বান্ধব একটা সমাজ নির্মাণ তারা করতে পারবে না। আমরা মনে করি তদন্তপূর্বক গত 9 জানুয়ারি প্রাথমিক সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, সেই পরীক্ষা বাতিল করতে হবে। বাতিল করে পরবর্তীতে সরকারের সুবিধা মতো সময় তারা যেন সেই পরীক্ষার আবার নির্ধারণ করতে পারে। একই সাথে আমরা কিছু বিষয় আরও কথা বলতে চাই। এই যে প্রশ্নবাস চক্র এবং ডিজিটাল দুর্নীতির সাথে যারা জড়িত তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। বিগত সময়ে যারাই গ্রেপ্তার হয়েছে, আহমেদ আলীর কথা আমরা শুনেছি, সে 2011 সালে কিন্তু গ্রেপ্তার হয়েছিল, পরবর্তী আবার তাকে ছেড়ে দেওয়া হয়। আমরা মনে করি প্রশ্নবাস রোধ করতে হলে, বিশেষ করে যেহেতু গতকাল এমসিকিউ পরীক্ষা ছিল, আমরা সরকারের প্রতি প্রস্তাবনা রাখতে চাই এমসিকিউ পরীক্ষা বাদ দিয়ে লিখিত বা রচনামূলক পরীক্ষা অন্তর্ভুক্ত করার যায় কিনা। যদি রচনামূলক পরীক্ষা অন্তর্ভুক্ত করা হয় তাহলে এখন যে হারে প্রশ্নপাঠ হচ্ছে সেই প্রশ্নপাঠ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে আসবে। আমরা জানি যে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে প্রশ্নবাসের যে মহাযজ্ঞ উৎসব তৈরি হয় তারই ধারাবাহিকতা কিন্তু 2 ধাপে পরীক্ষা হচ্ছে। যে 14 লাখ আবেদনকারী আছে তাদের 2 ধাপে অনুষ্ঠিত হওয়ার কথা। গত 9 জানুয়ারি 7 লাখ শিক্ষক পরীক্ষার জন্য আবেদন করেছে এবং আগামীতে একটা ডেট এখনও দেওয়া হয় নাই, সেখানে প্রায় 3 লাখ। আমরা সরকারের প্রতি আরেকটা প্রস্তাবনা জারি করতে চাই, বলতে চাই প্রয়োজনে এই যে সারা দেখেন রংপুর বিভাগটা দেখেন, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, নাগেশ্বরী, ঠাকুরগাঁও থেকে শুরু করে পুরো রংপুর বিভাগ প্রশ্নবাসে জড়িত। জামালপুরে হয়েছে, তারপর ঠাকুরগাঁওতে হয়েছে, টাঙ্গাইলে হয়েছে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রশ্নবাস হয়েছে। আমরা মনে করি প্রত্যেকটা বিভাগ ভিত্তিক করে ঢাকাতেই সেই প্রশ্ন পরীক্ষাগুলি নেওয়ার ব্যবস্থা করা হবে। প্রয়োজনে 1 সপ্তাহ বা 5 দিন বা 10 দিনের ব্যবধানে 2-3টা বিভাগকে একসাথে করে, এখন যেহেতু 2 ধাপে করা হচ্ছে সেই ধাপটা বাড়িয়ে দিয়ে অন্তত 5 ধাপের মধ্যে দিয়ে পরীক্ষাটা অনুষ্ঠিত করলে আমরা মনে করি সেই প্রশ্নের জায়গা থেকে অনেকটাই আমরা রোধ করতে পারবো। একই সাথে আমি প্রাথমিক শিক্ষা উপদেষ্টাকে আহ্বান করবো যেন 9-6 না করে ডিজি থেকে শুরু করে যারাই এই জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন।
এবং অনতিবিলম্বে এই পরীক্ষা বাতিল বলে ঘোষণা করি। একইভাবে আজকে আমরা যেই পরিস্থিতিতে দাঁড়িয়েছি আপনারা জানেন, আমাদের জুলাই আন্দোলনের অন্যতম মহানায়ক, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি যে ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদ বিরোধী লড়াই করতে গিয়ে গত 12ই ডিসেম্বর প্রকাশ্যে দিবালোকে রাজধানীর বিজয়নগরের সন্ত্রাসীদের দ্বারা গুলির শিকার হয়ে পরবর্তীতে শহীদ হয়েছেন শহীদ ওসমান হাদি হত্যাকারীদেরকে আমরা গত 1 মাসের মধ্যে তাদেরকে বিচারের সম্মুখীন করতে পারি না। আমরা শেখ হাসিনার সময় গুম রোজবার বিচারপতি হত্যা দেখতে পেয়েছি। একইভাবে আমরা এখনো বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আমরা একটা বিচারহীনতার সংস্কৃতি দেখতে পাচ্ছি, যেখানে পুরো বাংলাদেশকে ওসমান হাদি একত্রিত করেছিল। সেখানে সে খুব আকুতি করেছিল, আমাকে যদি গুলি করা হয়, আমাকে যদি হত্যা করা হয়, আপনারা অন্তত আমার বিচারটা করবেন। যে আফসোস এবং হতাশা নিয়ে আমরা এখনো তার বিচারটুকু পাচ্ছি না। আমরা দেখতে পেয়েছিলাম এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান নির্বাচন কমিশনার বলেছিলেন ওসমান হাদিকে গুলি করা একটা বিচ্ছিন্ন ঘটনা। আদৌ কি ওসমান হাদিকে গুলি করা একটা বিচ্ছিন্ন ঘটনা ছিল? পুরো বাংলাদেশ প্রধান উপদেষ্টা থেকে শুরু করে প্রধান বিচারপতি, 3 বাহিনী প্রধান, উপদেষ্টা পরিষদ, সকল রাজনৈতিক দলকে একসাথে শরীফ ওসমান হাদি একত্রিত করেছে। অত্যন্ত লজ্জার বিষয়, গত 1 মাস হতে গেল আমরা এখনো ওসমান হাদির প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে এখনো বাংলাদেশে আনতে পারি না। এই যে আইন শৃঙ্খলার চরম অবনতি, বাংলাদেশ সরকারের নবজানু পররাষ্ট্রনীতি, আমরা শেখ হাসিনাকে অনেক গালমন্দ করেছি, শেখ হাসিনার পররাষ্ট্রনীতিকে আমরা অনেক বেশি প্রশংসা করেছি। এখন কি আমরা সেই গাছ মেরুদণ্ডওয়ালা পররাষ্ট্র উপদেষ্টাকে আমরা পেয়েছি? শেখ হাসিনাকে আমরা 1.5 বছরে বাংলাদেশে আনতে পারি নাই। শেখ হাসিনার চেয়েও কি ফয়সাল করিম মাসুদ শক্তিশালী হয়ে গেছে? বাংলাদেশের সাথে কি ভারতের সম্পর্ক নাই? বাংলাদেশের সাথে তো ভারতের কূটনৈতিক সম্পর্ক আছে। বাংলাদেশের একজন টপ টেরোরিস্ট বলা যায়, শীর্ষ সন্ত্রাসী বলা যায়, তাকে ভারত আশ্রয় দিয়েছে। কিন্তু বাংলাদেশের মেরুদণ্ডহীন প্রশাসন, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে পররাষ্ট্র উপদেষ্টা কেউ কথা বলছে না। এর চেয়ে লজ্জা আর উদ্বেগে কিছু হতে পারে না। আমরা আজকে এই ছাত্র অধিকার পরিষদের সংবাদ সম্মেলন থেকে আবারও জোরালো আহ্বান জানাই, শরীফ ওসমান হাদি হত্যার সাথে জড়িত ফয়সাল করিম মাসুদকে বাংলাদেশে নিয়ে এসে বিচারের মুখোমুখি করা হোক। একই সাথে আমরা দেখতে পেয়েছি গত কয়েকদিন আগে বাংলাদেশের বাংলাদেশে এখন যাকে প্রধান রাজনৈতিক দল বলা হয়, যারা আগামীতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবে বলে তাদের নেতা কর্মীরা বললেন, সেই দলের একজন স্বেচ্ছাসেবক দলের একজন নেতাকে গুলি করে হত্যা করা হয়। তারপর আমরা এই দলের বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ বললেন এটা বিচ্ছিন্ন ঘটনা। আমাদের খুবই উদ্বেগ লাগে, লজ্জাজনক একটা পরিস্থিতিতে একটা দলের নেতা তার কর্মীকে